আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। প্রতিশোধ নিতে পাকিস্তানে আফগান বাহিনীর হামলা, নিহত 14 সেনা। ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া ইউক্রেন। যুক্তরাষ্ট্রের বিশেষ অনুরোধ প্রত্যাখ্যান করল সুইজারল্যান্ড। হরমুজ প্রণালীর নিরাপত্তায় চীন, জাপান, যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প। যুদ্ধের খবর প্রচার পছন্দ না হলে সম্প্রচারের লাইসেন্স বাতিলের হুমকি দেন প্রেসিডেন্ট। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে তা পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি নতুন উদ্বেগের জন্ম দিয়েছে, এবং আজকের প্রথম খবরে আমরা এই বিষয়টির একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করব, যেখানে জানা গেছে যে প্রতিশোধমূলক এক হামলায় 14 জন সেনা সদস্যের প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ডুরান্ড লাইন নিয়ে দীর্ঘদিনের একটি ঐতিহাসিক এবং অমীমাংসিত মতবিরোধ রয়েছে, যা ব্রিটিশ আমল থেকে চলে আসছে, এবং এই দীর্ঘ 2640 কিলোমিটার সীমান্ত রেখাকে আফগানিস্তানের কোনো সরকারই আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, যার ফলে প্রায়শই এখানে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি ও গোলাগুলির ঘটনা ঘটে থাকে। সাম্প্রতিক এই ঘটনার সূত্রপাত মূলত বেশ কিছুদিন ধরে চলতে থাকা ছোটখাটো সীমান্ত আগ্রাসন এবং পাল্টাপাল্টি দোষারোপের মধ্য দিয়ে, যেখানে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অনুপ্রবেশ এবং আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ এনেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের সংঘাত কেবল দুটি দেশের সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এর একটি বিশাল নেতিবাচক প্রভাব পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, সীমান্ত বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতির ওপর। কারণ যখনই সীমান্তে উত্তেজনা দেখা দেয়, তখনই তোরখাম বা চমনের মতো গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়া হয়, যার ফলে হাজার হাজার মালবাহী ট্রাক আটকে পড়ে এবং কোটি কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়। এই নির্দিষ্ট হামলায় যে 14 জন সেনার প্রাণহানি ঘটেছে তা নিঃসন্দেহে উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ধাক্কা, এবং এটি প্রমাণ করে যে সামরিক শক্তি বা অস্ত্রের ঝনঝনানি দিয়ে কখনো দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, বরং এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী ও গঠনমূলক আলোচনার টেবিল। আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই, তবে দেখতে পাব যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিভিন্ন সময়ে অনেক আন্তর্জাতিক সংস্থাও মধ্যস্থতা করার চেষ্টা করেছে, কিন্তু সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে পাকিস্তানের অনড় অবস্থান এবং আফগানিস্তানের তীব্র আপত্তির কারণে সেই চেষ্টাগুলো বারবার মুখ থুবড়ে পড়েছে। আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি আন্তর্জাতিক সামরিক প্রযুক্তি এবং গ্লোবাল সাপ্লাই চেন সম্পর্কিত, যেখানে বলা হচ্ছে যে রাশিয়া এবং ইরানের মধ্যে ড্রোন প্রযুক্তি সরবরাহ নিয়ে একটি নতুন সমীকরণ তৈরি হয়েছে, যা মূলত ইউক্রেন পরিস্থিতিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আধুনিক যুদ্ধবিগ্রহ এবং ভূরাজনৈতিক কৌশলগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোন প্রযুক্তি এখন আর কেবল নজরদারির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি যে কোনো সংঘাতের মোড় ঘুরিয়ে যাওয়ার মতো একটি শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী রাশিয়া সাম্প্রতিক সময়ে তাদের সামরিক শক্তি বৃদ্ধির জন্য ইরানের কাছ থেকে উন্নত প্রযুক্তির ড্রোন সংগ্রহ করছে বলে যে খবর ছড়িয়েছে তা পশ্চিমা দেশগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এখানে একটি বিষয় স্পষ্টভাবে বোঝা দরকার যে রাশিয়া এবং ইরানের মধ্যে এই সামরিক বা প্রযুক্তিগত সহযোগিতা একদিনে গড়ে ওঠেনি, বরং এটি দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক মঞ্চে একঘরে হয়ে পড়ার হাত থেকে বাঁচতে উভয় দেশের একটি কৌশলগত অংশীদারিত্বের ফলাফল। যখন কোনো দেশের উপর পশ্চিমা দেশগুলো বা আন্তর্জাতিক সম্প্রদায় কঠোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করে, তখন সেই দেশগুলো স্বভাবতই বিকল্প পথ খুঁজতে বাধ্য হয় এবং নিজেদের মধ্যে একটি সমান্তরাল বাণিজ্য ও প্রযুক্তি বিনিময়ের নেটওয়ার্ক তৈরি করে। এই ড্রোন সরবরাহের বিষয়টি গ্লোবাল সিকিউরিটি বা বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে, কারণ এই ধরনের
ধরনের সাশ্রয়ী অথচ কার্যকর প্রযুক্তি খুব সহজেই যে কোনো দেশের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে এবং তারা আশঙ্কা করছে যে এই ধরনের অস্ত্র সরবরাহ দীর্ঘস্থায়ী সংঘাতকে আরও উস্কে দিতে পারে। অন্যদিকে রাশিয়া এবং ইরান বরাবরই তাদের এই প্রযুক্তি বিনিময়ের বিষয়টিকে নিজস্ব দ্বিপাক্ষিক অধিকার এবং আত্মরক্ষার অংশ হিসেবে দাবি করে আসছে। এবার আমরা চলে যাচ্ছি ইউরোপের কেন্দ্রস্থল সুইজারল্যান্ডে, যে দেশটি তার চিরস্থায়ী নিরপেক্ষতার জন্য সারা বিশ্বে বিখ্যাত। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অনুরোধ প্রত্যাখ্যান করে তারা আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। সুইজারল্যান্ডের এই নিরপেক্ষতার ইতিহাস প্রায় 2 শতাব্দীর পুরনো, যা 1815 সালের ভিয়েনা কংগ্রেস থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এবং এই নীতির মূল কথা হল যে তারা কখনোই কোনো সামরিক জোটে যোগ দেবে না বা অন্য দেশের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতে পক্ষ নেবে না। খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র সম্প্রতি এমন একটি বিশেষ অনুরোধ নিয়ে সুইস সরকারের দ্বারস্থ হয়েছিল, যা মূলত অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করা বা কোনো নির্দিষ্ট দেশের সম্পদ বাজেয়াপ্ত করার সাথে সম্পর্কিত ছিল। কিন্তু সুইস কর্তৃপক্ষ তাদের সংবিধান এবং আন্তর্জাতিক নিরপেক্ষতার নীতির প্রতি সম্মান জানিয়ে অত্যন্ত বিনয়ের সাথে সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছে। এই প্রত্যাখ্যানটি কেবল একটি সাধারণ কূটনৈতিক না নয়, বরং এটি বিশ্ব রাজনীতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটি বিশাল স্টেটমেন্ট। সুইস ব্যাংকিং ব্যবস্থা তার গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য বিশ্বজুড়ে সমাদৃত, এবং যে কোনো দেশের নাগরিক বা সরকার সেখানে নিশ্চিন্তে তাদের সম্পদ গচ্ছিত রাখতে পারে। যখন কোনো পরাশক্তি এই ধরনের নিরপেক্ষ দেশের ওপর রাজনৈতিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগ করে, তখন সেটি ওই দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখা হয়। সুইস সরকার খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে তারা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নির্দেশনার বাইরে গিয়ে এককভাবে কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে রাজি নয়, কারণ এটি তাদের শত বছরের পুরনো নিরপেক্ষতার ইমেজে দাগ ফেলতে পারে। এই ঘটনাটি প্রমাণ করে যে বিশ্বায়নের এই যুগেও কিছু দেশ তাদের নীতি এবং আদর্শের প্রতি কতটা অবিচল থাকতে পারে। যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির অনুরোধ ফিরিয়ে দেওয়ার জন্য যে কূটনৈতিক সাহসের প্রয়োজন, সুইজারল্যান্ড সেটি দেখিয়েছে, যা অন্যান্য ছোট বা মাঝারি অর্থনীতির দেশগুলোর জন্য একটি উদাহরণ হতে পারে। তবে এই প্রত্যাখ্যানের ফলে মার্কিন সুইস দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা তা নিয়ে অনেক অর্থনীতিবিদ আশঙ্কা প্রকাশ করেছেন। আজকের চতুর্থ খবরে আমরা কথা বলবো বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য এবং জ্বালানি নিরাপত্তার অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী নিয়ে, যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন প্রস্তাবনা সামনে এনেছেন এবং তিনি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র একাই কেন দায়িত্ব নেবে সেই প্রশ্ন তুলে চীন, জাপান ও যুক্তরাজ্যের মতো বড় অর্থনৈতিক পরাশক্তিগুলোকেও পাশে চেয়েছেন। হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝে অবস্থিত একটি সরু জলপথ, যার ভেতর দিয়ে বিশ্বের প্রায় 20 থেকে 25% অপরিশোধিত জ্বালানি তেল প্রতিদিন পরিবাহিত হয়। যার মানে হল এই পথটিতে যদি সামান্যতম কোনো ব্যাঘাত ঘটে, তবে মুহূর্তের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতি একটি মারাত্মক মন্দার মুখে পড়বে। ট্রাম্পের এই বক্তব্যের পেছনে একটি বড় ধরনের অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক যুক্তি রয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন যে মধ্যপ্রাচ্যের এই তেলের সবচেয়ে বড় ক্রেতা আসলে এশিয়ার দেশগুলো, বিশেষ করে চীন এবং জাপান। অথচ এই বিশাল সামুদ্রিক পথটিকে সুরক্ষিত রাখার জন্য বছরের পর বছর ধরে কোটি কোটি ডলার খরচ করে মার্কিন নৌবাহিনী সেখানে পাহারা দিচ্ছে। তার মতে এটি কোনোভাবেই ন্যায্য নয় এবং যারা এই পথ দিয়ে সবচেয়ে বেশি বাণিজ্য করে তাদেরও উচিত এর নিরাপত্তার দায়িত্ব ও আর্থিক ব্যয়ভার সমানভাবে বহন করা। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটিকে বলা হয় বার্ডেন শেয়ারিং বা বোঝা ভাগাভাগি করা, যা ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে সবসময়ই প্রচার করে এসেছেন। এই প্রস্তাবটি বিশ্ব কূটনীতিতে একটি নতুন মেরুকরণের সম্ভাবনা তৈরি করেছে, কারণ চীন বা জাপানের মতো দেশগুলো যদি তাদের নিজস্ব নৌবাহিনী নিয়ে হরমুজ প্রণালীতে অবস্থান নিতে শুরু করে, তবে তা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে তাদের সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনবে। যুক্তরাজ্যের বিষয়টি অবশ্য ভিন্ন, কারণ তারা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক মিত্র। কিন্তু চীনকে এই নিরাপত্তা বলয়ে আমন্ত্রণ জানানোটা অনেকের কাছেই বেশ আশ্চর্যজনক মনে হয়েছে। আমাদের আজকের সর্বশেষ খবরটি
সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের একটি চরম সংবেদনশীল বিষয় নিয়ে, যেখানে একজন রাষ্ট্রপ্রধান প্রকাশ্যেই হুমকি দিয়েছেন যে তার দেশের সরকার বা সামরিক বাহিনীর যুদ্ধের খবর প্রচারের ধরন যদি কোনো সংবাদ মাধ্যমের কাছে পছন্দ না হয় বা তারা যদি ভিন্ন কোনো ন্যারেটিভ প্রচার করে, তবে সেই সংবাদ মাধ্যমের সম্প্রচারের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। এই খবরটি আধুনিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং মত প্রকাশের স্বাধীনতার মূলে একটি বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে, কারণ একটি স্বাধীন গণমাধ্যম হল যে কোনো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যার প্রধান দায়িত্বই হল বস্তুনিষ্ঠ ও সত্য খবর জনগণের সামনে তুলে ধরা, তা সরকারের পক্ষে যাক বা বিপক্ষে। যখন কোনো দেশে যুদ্ধ বা বড় ধরনের জাতীয় সংকট চলে, তখন সরকার স্বভাবতই চায় যে গণমাধ্যমগুলো এমন খবর প্রচার করুক যা জনগণের মনোবল চাঙা রাখে এবং সামরিক বাহিনীর পক্ষে একটি ইতিবাচক মনোভাব তৈরি করে। কিন্তু এর মানে এই নয় যে সংবাদ মাধ্যমগুলো সত্যকে আড়াল করবে বা প্রোপাগান্ডা ছড়ানোর হাতিয়ারে পরিণত হবে। রাষ্ট্রপতির এই সরাসরি হুমকির পর দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা, সাংবাদিক ইউনিয়ন এবং আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াচডগগুলো তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে লাইসেন্স বাতিলের ভয় দেখিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা মূলত একটি স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ, যা কোনোভাবেই একটি স্বাধীন রাষ্ট্রের পরিচায়ক হতে পারে না। এই ধরনের সেন্সরশিপ বা সংবাদ নিয়ন্ত্রণের ফলে সমাজে গুজব এবং ভুল তথ্যের বিস্তার আরও বেড়ে যায়, কারণ মানুষ যখন মূলধারার গণমাধ্যমের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, তখন তারা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যাচাই বাছাইহীন প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য আরও বড় ধরনের হুমকি ডেকে আনতে পারে। আমরা দেখেছি ইতিহাসে যখনই কোনো সরকার বল প্রয়োগ করে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, তখনই তার ফলাফল অত্যন্ত ভয়াবহ হয়েছে। একটি সুস্থ গণতান্ত্রিক সমাজে সমালোচনা সহ্য করার মতো মানসিকতা থাকাটা অত্যন্ত জরুরি এবং সরকারের উচিত সংবাদ মাধ্যমগুলোকে তাদের শত্রু না ভেবে সহযোগী হিসেবে কাজ করার সুযোগ দেওয়া।